নমস্কার, আমি অমরজিৎ বেরা। সরকারি চাকরির সঙ্গে জড়িত এমন একটি বিষয় রয়েছে যা প্রত্যেক কর্মচারীকে ভাবায় অবসরের পরে আমাদের জীবনযাপন কীভাবে চলবে। আর সেই প্রশ্নের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে পেনশন। সম্প্রতি পশ্চিমবঙ্গেও ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস চালু হতে পারে এমন একটি ইঙ্গিত সামনে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মধ্যে প্রশ্ন উঠছে, পুরনো পেনশন ব্যবস্থা বা ওপিএস কি বদলে যাবে? এনপিএস কি ওপিএসের জায়গা নেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সরকারি কর্মচারীদের জন্য কোন ব্যবস্থা বেশি নিরাপদ, ওপিএস না এনপিএস? আজকের ভিডিওতে আমরা একেবারে সহজ ভাষায় বুঝে নেব এই দুই পেনশন ব্যবস্থার পার্থক্য, কর্মচারীদের জন্য কোনটি বেশি সুবিধা হবে, সরকারের দৃষ্টিভঙ্গি কী এবং পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন হতে পারে। প্রথমেই বুঝে নেই ওপিএস কী। ওপিএসের ফুল নেম হলো ওল্ড পেনশন স্কিম বা পুরানো পেনশন ব্যবস্থা। এটিকে বলা হয় ডিফাইন্ড বেনিফিট পেনশন সিস্টেম। অর্থাৎ একজন কর্মচারী চাকরি থেকে অবসর নেওয়ার পর কিভাবে পেনশন পাবেন তার একটি নির্দিষ্ট নিয়ম আগে থেকেই থাকে। সহজভাবে বললে, চাকরি শেষ হওয়ার পরে কর্মচারী কতটা পেনশন পাবেন সেই বিষয়ে একটা নির্দিষ্ট কাঠামো থাকে। এখানে কর্মচারীর জন্য সবচেয়ে বড় সুবিধা হলো পেনশনের পুরো বিষয়টি বাজারের ওঠানামার উপর নির্ভর করে না। অর্থাৎ শেয়ার বাজার ভালো করলো না খারাপ করলো, কোনো বিনিয়োগে লাভ হলো না ক্ষতি হলো, এসবের কারণে ওপিএসের মূল পেনশন ব্যবস্থা সরাসরি পরিবর্তিত হয় না। ওপিএসে পেনশন কিভাবে নির্ধারিত হয়? ওপিএসের ক্ষেত্রে সাধারণত কর্মচারীর শেষ বেতন বা নির্দিষ্ট সময়ের বেতনের ভিত্তিতে পেনশনের নির্ধারণের ব্যবস্থা থাকে। যোগ্যতার শর্ত পূরণ করলে অবসরের পরে নিয়ম অনুযায়ী পেনশন পাওয়া যায়। এর সঙ্গে সময় অনুযায়ী ডিয়ারনেস রিলিফ বা ডিআরের সুবিধাও যুক্ত হতে পারে। ফলে মূল্যবৃদ্ধির সঙ্গে পেনশনের পরিমাণও নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হতে পারে। এছাড়াও নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে ফ্যামিলি পেনশনেরও ব্যবস্থা থাকে। তাই ওপিএসের সবচেয়ে বড় শক্তি হলো নিশ্চয়তা। অর্থাৎ কর্মচারী অবসরের পরে কী ধরনের পেনশন কাঠামোর মধ্যে থাকবেন সেটা সম্পর্কে তুলনামূলকভাবে পরিষ্কার ধারণা থাকে। এবার আসি এনপিএসে। এনপিএসের পুরো নাম হলো ন্যাশনাল পেনশন সিস্টেম। এটি মূলত একটি ডিফাইন্ড কন্ট্রিবিউশন পেনশন সিস্টেম। এখানে বিষয়টি ওপিএসের থেকে সম্পূর্ণ আলাদা। এনপিএসে কর্মচারী চাকরির সময় তার বেতনের একটি নির্দিষ্ট অংশ পেনশন অ্যাকাউন্টে জমা করেন এবং সরকারও নির্দিষ্ট হারে কন্ট্রিবিউশন দেয়। এই টাকা পেনশন ফান্ডের মাধ্যমে বিভিন্ন অনুমোদিত বিনিয়োগে বিনিয়োগ করা হয়। অর্থাৎ আপনার ভবিষ্যতের পেনশন কর্পাস তৈরি হয় আপনার কন্ট্রিবিউশন প্লাস গভর্নমেন্ট কন্ট্রিবিউশন প্লাস ইনভেস্টমেন্ট রিটার্ন, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে। এবার আসি এনপিএসে বাজারের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ। এখানেই ওপিএস এবং এনপিএসের অন্যতম বড় পার্থক্য। এনপিএসের টাকা বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করা হয়। ফলে সেই বিনিয়োগ থেকে কতটা রিটার্ন পাওয়া যাচ্ছে তার উপর পেনশন কর্পাসের পরিমাণ প্রভাবিত হয়। বাজার দীর্ঘমেয়াদে ভালো পারফর্ম করলে কর্পাস বাড়তে পারে, আবার বাজারের রিটার্ন কম হলে কর্পাসের বৃদ্ধিও তুলনামূলকভাবে কম হতে পারে। তাই এনপিএসে অবসরের পর ঠিক কত টাকা মাসিক পেনশন পাওয়া যাবে এটা ওপিএসের মতো আগে থেকেই নির্দিষ্ট করে বলা যায় না। এবার আসি অবসরের সময় এনপিএসে কি হয়। অবসরের সময় এনপিএস অ্যাকাউন্টে যে কর্পাস তৈরি হয়েছে তার নিয়ম অনুযায়ী একটি অংশ দিয়ে অ্যানিউইটি কেনা হয়। এই অ্যানিউইটি থেকেই পরবর্তীতে নিয়মিত পেনশন পাওয়ার ব্যবস্থা করা হয়। অর্থাৎ এনপিএসে আপনার ভবিষ্যতের পেনশন অনেকটাই নির্ভর করছে আপনি কতদিন কন্ট্রিবিউশন করলেন, কত টাকা জমলো এবং সেই টাকা থেকে কত রিটার্ন পাওয়া গেল তার উপর। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ওপিএস না এনপিএস কোনটি ভালো? এখানে উত্তরটা এক কথায় দেওয়া ঠিক হবে না, কারণ একজন কর্মচারীর দৃষ্টিভঙ্গি এবং সরকারের দৃষ্টিভঙ্গি এক নয়। এবার আসি
কর্মচারীর দৃষ্টিতে ওপিএসের সুবিধা। একজন সরকারি কর্মচারী সাধারণত অবসরের পর সবচেয়ে বেশি চান নিশ্চয়তা, কারণ চাকরি শেষ হওয়ার পরে নতুন করে উপার্জনের সুযোগ সীমিত হয়ে যায়। এই জায়গায় ওপিএসের সুবিধা হলো: এক, পেনশনের কাঠামো তুলনামূলকভাবে নিশ্চিত। দুই, বাজারের ওঠানামার সঙ্গে সরাসরি যুক্ত নয়। তিন, নিয়ম অনুযায়ী ডিআর পাওয়ার সুযোগ থাকে। চার, ফ্যামিলি পেনশনের ব্যবস্থাও থাকে। পাঁচ, অবসর জীবনে আর্থিক পরিকল্পনা করা তুলনামূলকভাবে সহজ। এই কারণেই সরকারি কর্মচারীদের একটি বড় অংশ ওপিএসকে বেশি নিরাপদ বলে মনে করেন। এবার এনপিএসের সুবিধা কী জেনে নেব। এনপিএসেরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। প্রথমত, কর্মচারীর নিজের নামে একটা পেনশন কর্পাস তৈরি হয়। দ্বিতীয়ত, সরকারের কন্ট্রিবিউশনও সেই কর্পাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তৃতীয়ত, দীর্ঘ সময় ধরে বিনিয়োগ হলে কম্পাউন্ডিংয়ের সুবিধা পাওয়া যেতে পারে। অর্থাৎ কর্মজীবনের শুরু থেকে দীর্ঘদিন ধরে টাকা বিনিয়োগ হলে সেই অর্থের ওপর পাওয়া রিটার্ন আবার বিনিয়োগ হয়ে ভবিষ্যতে কর্পাস বৃদ্ধিতে সাহায্য করে। তবে এর সঙ্গে ইনভেস্টমেন্ট রিস্কও যুক্ত থাকে। এখন এনপিএসের সবচেয়ে বড় প্রশ্ন কোথায়? কর্মচারীদের সবচেয়ে বড় উদ্বেগ হলো অবসরের পরে আমি ঠিক কত টাকা পেনশন পাবো। ওপিএসের ক্ষেত্রে যেখানে পেনশন ক্যালকুলেশনের একটা নির্দিষ্ট কাঠামো রয়েছে, এনপিএসে ভবিষ্যৎ পেনশন কর্পাস এবং অ্যানিউইটির উপর নির্ভর করে। তাই এনপিএসে পেনশনের নিশ্চয়তার তুলনায় ইনভেস্টমেন্ট বেসড রিটায়ারমেন্ট প্ল্যানিং বেশি গুরুত্বপূর্ণ। এটাই ওপিএস এবং এনপিএসের মূল দর্শনের পার্থক্য। এবার আসি সরকারের দৃষ্টিভঙ্গিতে। এখানে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। সরকারের কাছে পেনশন শুধু একজন কর্মচারীর অবসরকালীন সুবিধা নয়, এটি সরকারের জন্য একটি দীর্ঘমেয়াদী আর্থিক দায়। ওপিএসে বর্তমান কর্মচারীরা অবসর নেওয়ার পরে দীর্ঘ সময় ধরে সরকারকে পেনশন এবং পেনশনারি বেনিফিটসের দায়িত্ব বহন করতে হয়। ফলে ভবিষ্যতে সরকারের উপর পেনশন এক্সপেন্ডিচারের চাপ বাড়তে পারে। এনপিএসের ক্ষেত্রে কর্মচারী এবং সরকারি নির্দিষ্ট কন্ট্রিবিউশনের মাধ্যমে একটি পেনশন কর্পাস তৈরি হয়, অর্থাৎ পেনশনের জন্য আগে থেকেই ফান্ড তৈরি করা হয়। এই কারণে সরকারের আর্থিক পরিকল্পনার দিক থেকে এনপিএসকে অনেক বেশি স্ট্রাকচার্ড এবং ফান্ডেড সিস্টেম হিসাবে দেখা হয়। তাহলে সরকার কি ওপিএস তুলে দিতে চাইছে? এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। কোনো একটি বক্তব্যকে সরাসরি সরকারি সিদ্ধান্ত হিসাবে ধরে নেওয়া উচিত নয়। পিএফআরডিএ হলো ভারতের পেনশন রেগুলেটরি অথরিটি। পিএফআরডিএর চেয়ারম্যানের বক্তব্যে যদি ভবিষ্যতে কোনো রাজ্যে এনপিএস চালুর কথা বলা হয়, সেটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। কিন্তু ইঙ্গিত আর সরকারি সিদ্ধান্ত এক জিনিস নয়। কোনো রাজ্যে নতুন পেনশন সিস্টেম চালু করতে হলে সংশ্লিষ্ট সরকারের নির্দিষ্ট সিদ্ধান্ত, নোটিফিকেশন বা অর্ডার প্রয়োজন হয়। সেখানে পরিষ্কারভাবে বলা থাকতে হবে কাদের জন্য নতুন ব্যবস্থা প্রযোজ্য হবে, কোন তারিখ থেকে কার্যকর হবে এবং এক্সিস্টিং এমপ্লয়িজের ক্ষেত্রে কী নিয়ম থাকবে। এবার আসি কেন্দ্রের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এনপিএসের পাশাপাশি ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএসের মতো নতুন কাঠামোও এসেছে। এর উদ্দেশ্য হলো কন্ট্রিবিউটরি পেনশন ফ্রেমওয়ার্ক এর মধ্য থেকে কর্মচারীদের পেনশন বেনিফিট এর ক্ষেত্রে আরও বেশি নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করা। অর্থাৎ ভবিষ্যতের পেনশন সিস্টেম নিয়ে শুধু ওপিএস বা এনপিএস এই দুইয়ের মধ্যে আলোচনা সীমাবদ্ধ নেই, বরং এখানে আলোচনার একটি বড় অংশ হলো কন্ট্রিবিউশন থাকবে, কিন্তু পেনশন বেনিফিটে কিভাবে আরও বেশি নিশ্চয়তা দেওয়া যায়। এবার আসি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কি হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে সতর্কভাবে যে কথাটি বলা যায় তা হলো ভবিষ্যতে পশ্চিমবঙ্গে পেনশন সিস্টেম নিয়ে পরিবর্তনের আলোচনা হতে পারে, কিন্তু কী পরিবর্তন হবে তা নির্ভর করবে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর। সম্ভাব্যভাবে তিন ধরনের মডেল নিয়ে আলোচনা হতে পারে। এক, সরাসরি এনপিএস, অর্থাৎ নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য এনপিএস চালু করা। দুই, এনপিএসের আরও উন্নত বা অ্যাসিওর্ড মডেল, অর্থাৎ কন্ট্রিবিউশন বেসড সিস্টেম থাকবে কিন্তু পেনশন বেনিফিটে আরও বেশি নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করা হবে। তিন, এক্সিস্টিং এবং নিউ এমপ্লয়িজের জন্য আলাদা ব্যবস্থা। বর্তমান কর্মচারীদের বর্তমান ব্যবস্থায় রেখে
ভবিষ্যতের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য নতুন পেনশন সিস্টেম চালু করা হতে পারে। কোনটি হবে সেটা সরকারি নোটিফিকেশন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা কী? সোশ্যাল মিডিয়ায় অনেক সময় হেডলাইন হয় ওপিএস শেষ, এবার সবাইকে এনপিএসে যেতে হবে, পুরনো কর্মীদেরও এনপিএসে করা হবে। কিন্তু সরকারি নোটিফিকেশন ছাড়া এই ধরনের বক্তব্যে বিশ্বাস করা উচিত নয়, কারণ পেনশনের মতো গুরুত্বপূর্ণ বিষয় তারিখ, এলিজিবিলিটি, এক্সিস্টিং এমপ্লয়িজ এবং নিউ এমপ্লয়িজ সব কিছু সরকারি আদেশেই নির্ধারিত হয়। তাহলে শেষ কথা কী হবে? বন্ধুরা, ওপিএস এবং এনপিএস দুটি ব্যবস্থার উদ্দেশ্যই হলো কর্মচারীর অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তাদের পদ্ধতিটা আলাদা। ওপিএসের মূল শক্তি হলো নিশ্চয়তা, আর এনপিএসের মূল শক্তি হলো কন্ট্রিবিউশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস কর্পাস বিল্ডিং। একদিক থেকে ওপিএস কর্মচারীকে বেশি প্রেডিক্টেবল পেনশন স্ট্রাকচার দেয়, অন্যদিকে এনপিএস সরকার ও কর্মচারীর যৌথ কন্ট্রিবিউশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী পেনশন কর্পাস তৈরি করে এবং সরকারের ভবিষ্যৎ পেনশন লায়াবিলিটিকে আরও স্ট্রাকচার করার চেষ্টা করে। তাই একজন কর্মচারীর প্রশ্ন যদি হয় অবসরের পর নিশ্চিত পেনশন চাই, তাহলে কোন ব্যবস্থা বেশি স্বস্তিদায়ক, তাহলে ওপিএসের দিকেই ঝোঁক বেশি হবে। আর যদি প্রশ্ন হয় দীর্ঘমেয়াদী ফান্ডেড পেনশন সিস্টেম এবং ইনভেস্টমেন্ট বেসড কর্পাস তৈরির দিক থেকে কোন ব্যবস্থা আধুনিক, তাহলে এনপিএসের যুক্তি সামনে আসে। সবশেষে যেটা বলা হবে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যতে যদি পেনশন সিস্টেমে কোনো পরিবর্তন আসে, তাহলে আমাদের সবচেয়ে বেশি নজর রাখতে হবে সরকারি নোটিফিকেশনের উপর, কারণ শেষ পর্যন্ত কে এনপিএসে যাবে, কে ওপিএসে থাকবেন, কবে থেকে নতুন ব্যবস্থা কার্যকর হবে, এই উত্তর একমাত্র সরকারি আদেশই দিতে পারে। আপনাদের কি মত? ওপিএস ভালো নাকি এনপিএস? আপনার যুক্তি কি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, পেনশন ও শিক্ষা বিষয়ক আপডেট পেতে আমার প্রোফাইলটি ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।